ধরুন 20 নাম্বার আছে, কত নম্বর দেবেন আপনি? নম্বর তাই ধরো, অবশ্য বাংলাটা না খুব শক্ত বুঝলে, ধরো 4 কি 5 দিতে পারি। মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরাজিতে ফেল। ফেল টু ফেল টু ফেল টু। না 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 না, ফেল হবেন কেন? এটা অনেক শক্ত না, একটু সোজা দেখেই পড়বে, দেখবে না ঠিক পারবে। বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। সালাম সাহেব। হ্যাঁ নমস্কার, উকিল বাবু আছেন? বাবু তো নাই, অনেক কাজে কুমিল্লা গেছেন, কবে ফিরবেন তো জানি না বাবু। ও তাহলে এত রাতে, ঠিক আছে। আরে আসুন আসুন, বাবা কাল সকালেই চলে আসবেন। আপনি চলে গেলে বাবা বড্ড রাগ করবেন। রামদিন, যাও বাবুর জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে নাও। বছর কয়েক আগে আমি এক স্বদেশী ব্যাংকের শেয়ার বিক্রি আর প্রচারের কাজে ঢাকা যাই। আমার সেই প্রথম ওই অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিইনি, আর সেজন্যই এক দফা পদ্মার স্টিমারে আর এক দফা ট্রেনে শীতে কাঁপতে কাঁপতে রাত 9:30টার সময় ঢাকা পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একটা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের এক বড় উকিল। তাঁর বাসায় গিয়েই উঠব এরকমই একটা কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছলাম তখন রাত 10:30টার কম নয়। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁ ধারে ফুল বাগান, জাফরিতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আঁধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে। খাওয়া শোয়ার সুন্দর ব্যবস্থা হলো। সারা দিনের পরিশ্রমে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে বাইরের বারান্দায় বসে কাগজ পড়ছি। একটি গাড়ি আসার আওয়াজ পেলাম। উঁকি দিয়ে দেখি একটি বড় গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের ভেতর ঢুকছে। আজ সকালের ট্রেনেই উকিলবাবুর আসার কথা ছিল, বোধহয় তিনি এলেন। কিছু পরে দেখি উকিলবাবু আমার সঙ্গে দেখা করতে এসছেন। আমার পরিচয় জেনে খুব খুশি হলেন, নানাভাবে আমায় আপ্যায়িত করলেন। রাত্রে কোনো কষ্ট হয়েছে কিনা সে কথাটা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন, মনে হলো যে রাত্রে কষ্ট হয়নি বললেই তাকে কষ্ট দেওয়া হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে গেলাম। রাত্রে আমার খাবার জায়গা হলো বাড়ির মধ্যে দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটা 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে। মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়।
চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখেই সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খুকি, তুমি এবারই না? নাম কি তোমার? আমার নাম বিনা। তারপরই সে চলে গেল। সারা দিন তাকে আর দেখলাম না। পরের দিন সকালে অবশ্য সেই মেয়েটি আবার চা নিয়ে এলো, তবে সেদিন সে অত তাড়াতাড়ি চলে গেল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বিনা, তুমি বুঝি স্কুলে পড়ো? আমি মিডফোর গার্লস স্কুলে পড়ি। ও, কোন ক্লাসে পড়ো? এবার 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। বাহ বাহ, কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ বেয়েই চলতে লাগলো। বিকালে দেখি সে আপনি হাজির। আমার ঘরের চেয়ারটার হাতলের উপর বসে জিজ্ঞাসা করলে, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি তো, আমাদের বাড়িতে মাসিক পত্রিকা আসে, তাতে আছে। ও আচ্ছা, কোন মাসিক পত্র? নিয়ে এসো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। দেখলাম একটিতে আমার বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছে। বিনা সেইটিকেই অনেকক্ষণ ধরে পড়ল। তারপরই সেটা মুড়ে রেখে এই গল্প ও গল্প করতে লাগলো। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম। বেশ বুদ্ধিমতী, সবগুলোর উত্তর দিলে। বিকেলবেলা ঢাকা মিউজিয়াম দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। বিনা কিন্তু গোটা বিকেল অনেকক্ষণ ধরে আমার ঘরে বসে রইল। মিউজিয়াম দেখতে যাওয়া হলো না বটে, কিন্তু কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্য জানি একটা ঘুম ভেঙে গেছিল। একটু ধাতস্থ হতেই কানে এলো বাড়ির মধ্যে মেইলি গলায় কি যেন চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। Two tangents can be drawn to a circle from an external point and they are equal and also subtend. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রির ট্যানজেন্ট পড়ানো হয় না। তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম ভোর 4টে বাজছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাতে ভোর 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছা হলো। সকালে বিনা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা, ভোর রাতে জিওমেট্রি কে পড়ছিল? বাড়ির মধ্যে থেকে শুনলুম যেন। তুমি? না না, আমি না, ও দিদি। এবার ম্যাট্রিক দেবে, এই সামনের বুধবার দিন থেকে এক্সাম না। কই, তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছে এই কথা তো শুনিনি। আর স্কুলের গাড়িতেও তুমি একলা যাও দেখেছি। বারে, বেশ লোক তো আপনি। দিদি তো অ্যালাউ হয়ে বাড়িতে বসে আছে, ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুল গাড়িতে করে স্কুলে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছে, তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয়। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আর একটি মেয়ে নামলো। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী, লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকে গেল সে।
সন্ধ্যার একটু আগে বিনা এসে বলল, চা এখন আনবো না বেরিয়ে এসে খাবেন? দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক করতে পারিনি যে স্কুলের গাড়ির সেই মেয়েটি বিনার দিদি। আগেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপারটা বুঝে নিয়েছে। একটু কৌতুকের স্বরেই বলল, আজ বিকালে স্কুল গাড়ি থেকে নামলো ওই যে তখন, ওটাই তো দিদি। আমি আর স্কুল যাইনি, দিদি ওই বেলা স্কুল থেকে রিসিট আনতে গেছিল। দিদিই আমাকে জিজ্ঞাসা করছিল, বাইরের ঘরের ওই ভদ্রলোকটা কে রে? ও জিজ্ঞেস করলো বুঝি? মনে মনে অভিমানে বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ ৬-৭ দিন ধরে আমি যে তার বাপের বৈঠকখানার একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে এই হতভাগার সম্বন্ধে সেই সংবাদটুকু তার কানে পৌঁছয়নি। দিন ২ কেটে গেল। এই কদিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম। ঠিক সময়ে চান খাওয়া হয়ে উঠত না, সুতরাং বিনার সঙ্গে দেখা হওয়ার সময়ও হতো না। ৩ দিনের দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এসছি। বারান্দায় বসে একটু বিশ্রাম করছি। হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবেই বিনা ঘরে ঢুকে হাসি মুখে বললে, ঠাকুর দুবার, তারপর আমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গেছি। আপনার খিদে তেষ্টা কিছুই পায় না? কোথায় ছিলেন সারাদিনটা? মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেনি, গরম জল চড়ানোই আছে। কিছু পরেই সে চা নিয়ে এসে অত্যন্ত অভ্যস্তভাবে সামনে চেয়ারের হাতলটার উপর বসে আবার অনর্গল বকে যেতে লাগলো। বিনা কিন্তু সব কথার উত্তর পাওয়ার প্রত্যাশা রাখে না, আপনা আপনি বেশ বলতে পারে। ভারী মজা হয়েছে। আমি আপনার একটা লেখা দিদিকে দিয়ে বললাম, পড়ে দেখ তো। দিদি তো বুঝতেই পারে না। দাঁড়ান, সেখানে নিয়ে আসি। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন সে আর বাইরের ঘরে দেখা দিল না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি বিন্দুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু। আমায় দেখিয়ে বললে, এই নিন, দিন দেখি বুঝিয়ে। লাল পেন্সিলে দিদি দাগ দিয়ে রেখেছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যাংক ও মধ্যবিত্তের কর্তব্য বলে একখানা প্রবন্ধ বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটা মেয়েকেও তাক লাগিয়ে দিতে না পারলাম, তবে অনবরত দিন 15 ধরে ইম্পেরিয়াল লাইব্রেরিতে যাতায়াত আর নানা ইয়ারবুক নাড়াচাড়া করার সার্থকতাটাই বা কোথায়? বিকেলবেলা বিনা একখানা খাতা নিয়ে আমার সামনে হাজির। চাটা খেয়ে নিন, নিয়ে দিদির ট্রান্সলেশন গুলো হয়েছে কিনা দেখে দিন তো। দিদি বললো আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম। বেশ গোটা গোটা মুক্তোর ছাঁদের লেখা বটে, কিন্তু ট্রান্সলেশনটা খুব উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বলল, ধরুন 20 নাম্বার আছে, কত নম্বর দেবেন আপনি? এরে নম্বর, তাই ধরো, অবশ্য বাংলাটা না খুব শক্ত বুঝলে। ধরো 4 কি 5 দিতে পারি। মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরাজিতে ফেল। ফেল টু ফেল টু ফেল টু। না 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 না, ফেল হবেন কেন?
এটা অনেক শক্ত না, একটু সোজা দেখেই পড়বে, দেখবে না ঠিক পারবে। বিকালে এসে বিনা বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ ট্রান্সলেশন দেখিয়ে দিতে হবে, পারবেন তো? খুব পারবো, নিয়ে এসো কাল থেকে, কেন দেখে দেব না। সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ এক রাশ করে ইংরেজি ও বানানের ভুল সংশোধন করা। মেয়েটির হাতের লেখাটি বেশ, কিন্তু খাতার শেষে গোটা গোটা ছাঁদে আমার নেপথ্য পথবর্তিনী ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। বেশ লাগে, বেশ সুন্দর লাগে লেখাটি। কয়েকদিন খুব গুমোটের পর বিকালের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনে একটা বট গাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দায় বসে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যাইনি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়, তবুও যখন নববর্ষা নামে, বৃষ্টি সজল বাতাসে এখান থেকে ৩০০ মাইল দূরের সে গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ আমাদের উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানায় এতক্ষণ তাদের মজলিস বসে গেছে। তখনই মনটা বড় খারাপ হয়ে যায়। খুব ইচ্ছে করে যে চাকরি বাকরি ছেড়ে সোজা বাড়িতে গিয়ে উঠি। উকিলবাবুর শরীর খারাপ ছিল, তাই কয়েকদিন তিনি বাড়ির মধ্যে ছিলেন, কাছারিও যাননি। আজ ঝড় বৃষ্টি থামার পর তিনি বারান্দায় এসে আমার পাশে একটা আরাম কেদারায় বসে নানা ধরনের গল্প করতে লাগলেন। বেশ অমায়িক লাগলো ভদ্রলোককে। বললেন, কি ব্যাপার, কেমন আছেন? ওই আর কি, এইসব পরিবেশ এখন এমন হয়েছে না, শরীরটাও ভালো যাচ্ছে না একদম, আর আপনার খবরটাও রাখতে পারিনি। যাই হোক, বলছি আপনি যে রোজ প্রতিমা ট্রান্সলেশনগুলো দেখছেন, তা কিরকম বুঝছেন বলুন তো? পাস টাস করবে নাকি না? আসল কথা, ইংরাজিটা তেমন জানে না, আর সেই জন্যই আপনাকে একটু বলছিলাম, যদি সময় সুযোগ করে একটু দেখিয়ে দেন ওকে। শুধু ইংরেজিটা হলে হবে। আসল কথা, ওর মাস্টার ছিল, কিন্তু হঠাৎ ওর মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারিতে সেই যে গেল আর বাড়ি এলো না। যাই হোক, দেখবেন একটু মনে করে। না না, এ আবার কি কথা, এ তো আছি আপনাদের কাছে, সে ঠিকই, নিশ্চয় নিশ্চয়। বলাই বাহুল্য, এ বিষয়ে আমায় রাজি করাতে তার যতটা বাক্য ব্যয় প্রয়োজন ছিল, তিনি যেন তার চেয়ে একটু বেশিই করলেন। তারপর দিন দুই কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে না হয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বিনা। কোনো কোনো দিন অবশ্য সে থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। একদিন প্রতিমা এসে সামনের চেয়ারটায় বসল। আমি ট্রান্সলেশন দিলাম। কিছুক্ষণ চুপচাপ প্রতিমা ট্রান্সলেশনটি দেখলে, তারপর মুখ নিচু করে বললে, আমি পারবো না, এটা বদলে দিন। এমন আর শক্ত কে, চেষ্টা করো চেষ্টা করো, আরে করে দেখবে, ভীষণ সোজা। না, আমি পারবো না, আপনি বদলে দিন।
যে সুরে কথাটি বললে সেটি অত্যন্ত শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। মনে মনে ভাবলাম, মেয়েটি একটু একরোখা ধরনের। ট্রান্সলেশন বদলে দিলাম। পড়াশোনা শেষ করে প্রতিমা খাতাপত্র নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামলো। এই অবস্থায় বাইরে বেড়ানো উচিত হবে না বুঝে চুপ করে বারান্দায় আরাম কেদারায় বসে আছি। পিছনে দরজা খোলার আওয়াজ পেলাম। দেখি বিনা আগে আগে আর পিছনে প্রতিমা ঢুকছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময় ছাড়া প্রতিমা অন্য কোনো সময়তেই আমার ঘরে আসে না। বিনা ঘরে ঢুকেই বলল, কেমন বৃষ্টি নেমেছে মাস্টারমশাই? বিনা, এসো এসো। ভিজতে ভিজতে এলে যে? দিদি বলল আপনি একলা একটি বসে আছেন, তাই চল গিয়ে গল্প করি। প্রতিমা সুন্দরী, কথাটা আগেও মনে হয়েছে, আজ আবার মনে হলো। তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটির নিটোল গঠনের দিকে চেয়ে এই কথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত হলো তার দুটি চোখ আর ভুরু দুটোর একটা বিশেষ ভঙ্গি। সেটা যে কি তা মুখে বোঝানো যায় না, অথচ এ ধরনের সৌন্দর্যে মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে। প্রতিমা বললে, একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? উহ, কি শক্ত লেখায় লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ, গ্রাফ, সেন্সাস, রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? আরে না না না, মুখস্থ থাকে কি করে? এসব ওই লাইব্রেরিতে যাই, বইটই দেখে লেখা। অত মুখস্থ যদি করতাম তাহলে তো আমি একটা চলতা ফিরতা ইয়ার বুক হয়ে যেতাম, তাই না? আচ্ছা, আপনার দেশ কোথায়? সে অনেক দূরে, মানে অনেক দূরে, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে না ম্যাট্রিকে? জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। বাহ, বেশ। আমাদের ক্লাসে জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে, তাই না মাস্টারমশাই? হ্যাঁ, কয়লার খনি নেই তা নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা এসে পড়াতেই স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্ম কথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য ও প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা ও অধুনালুপ্ত অতিকায় জীবদিগের বিবরণ, ইত্যাদি ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য আর অন্যদিকে এসব মহিমাময় বৈজ্ঞানিক রোম্যান্স, যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা আর অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা আর উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল আর মাঝে মাঝে এই প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করছিল। সব শেষে সে বললে, আমি এসব কথা শুনিনি তো কোনোদিন, স্কুলে কেউ তো বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়েই
প্রতিমা বিনার দিকে চেয়ে নিচু গলায় শাসনের সুরে কি যেন একটা বলছে কানে এলো। ওরকম মাস্টার মশাই বলছিলি কেন বিনা? ভারী খারাপ শোনাচ্ছিল কানে। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? দিন কয়েক পরে আমি হঠাৎ কলকাতায় ফেরার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা সাদা চলছে, হঠাৎ বিনা এসে দাঁড়ালো। আবার আদেশের সুরে বললে, আপনার আর যাওয়া হবে না। বেশ তো আপনি ভরা অমাবস্যা মাথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে আছে বুঝি? দিদি বলে দিলে মাস্টারমশাই রমেন বাবুকে বারণ করে কাল যাবেন এখন। তাড়াতাড়ি খুলে ফেলুন বিছানাগুলো, খুলুন ধরবো। সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি যাব। উকিলবাবুও কি যেন একটা কাজে আমার সঙ্গে যাবেন। তিনি যাবেন ফরিদপুর। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে এই মাঝের বারান্দায় খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার উপর মারাত্মক রেগে গেলেন। ও উকিলবাবু, এলো কি মানুষের খাবার নাকি? দেখলেন রমেন বাবু আজকালকার মেয়েদের? হ্যাঁ, আরে আমি ওকে কাল রাত থেকে বলেছি কাল সকালে আমরা বেরোবো, সব যেন ঠিক থাকে। দেখুন একবার কাণ্ডটা। ঠিক আছে উকিলবাবু, আপনি একটু এই বলি, এটা ঝোল না ছাই এটা? না রমেন বাবু শুনুন, আমি সত্যি বলছি, আমি একবারই আজকালকার ওই বিবি সাজাটা পছন্দ করি না। এই ও উকিলবাবু, ধর ও খুব হয়েছে, পড়াশোনার আর দরকার নেই, যা হয়েছে ওই যথেষ্ট। ও চলুন রমেন বাবু, ও হাত ধুয়ে বেরোনো যাক, এবার নাহলে দেরি হয়ে যাবে। আমার সামনে সব কথাবার্তা হওয়াতেই হয়তো আমার নেপথ্য পথবর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল। আমি যে সম্পূর্ণ বাইরের লোক। এহেন তিরস্কারের পর আর সে আমাদের সামনে পরিবেশন করতে বেরুল না। অত্যন্ত ভারী মন নিয়েই নিজের ঘরটাতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে এক কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিছরি খেয়ে নিন। কি? ও দুধ মিছরি কেন বলো দেখি? আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথায় যাওয়ার সময় তাকে দুধ মিছরি খেতে দিতে হয়। আচ্ছা। উপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিলে রমন বাবুকেও দিয়ে বাইরের ঘরে। গত 3 দিন প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি। আজ এই মাত্র যা খাবার সময় দেখা হয়েছিল সেটুকুই। যাবার সময় আর দেখা হলো না। গাড়িতে যখন বিছানাপত্র তুলছি তখন এক সময় বিনা এসে হাজির হলো। আমার মনে বেশ কয়েকদিন ধরেই একটা সন্দেহ হয়েছিল। বিনাকে পেয়ে তাকেই জিজ্ঞাসা করলাম, বিনা, একটা কথা বলি। তোমার মাকে না আমি কোনোদিন দেখতে পাইনি তো। তিনি আমার মা এই 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন ছোট মামার বিয়েতে। এই বুধবার আসবেন। আর দিদির মা নেই, দিদির ছোটবেলাতেই। ও, প্রতিমা তোমার আপন বোন নয়? পাহাড়ে একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনে এই কথাগুলো হয়ে গেছে না? কবে যে এই কথা একবার আলোচনা হয়েছিল সেটা মনে পড়ল না। অবশ্য তাতে কিছু আসে যায় না, কারণ এতদিনের একটা খটকা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেজন্যই
সেই জন্যই বীণা আর প্রতিমার মুখের গড়নে এতখানি ফারাক। কথাটা অনেকবার আমার মনে হয়েছিল, কিন্তু ঠিক ধারণা করে উঠতে পারিনি। বেশ, আসি তবে। অত্যন্ত অন্যমনস্ক ভাবেই উকিলবাবুর সঙ্গে গাড়িতে বসলাম। এই কদিনের তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হতে লাগলো যে প্রথম যেদিন এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে আমার ঠিকা গাড়ি ঢুকেছিল, সেদিনটা আজ অনেকটা পিছনে পড়ে আছে। আজ এ বাড়ির প্রতি জিনিসটা, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের ওই পুরনো ইদারাটা, সব যেন বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নীড়হারা বিহঙ্গ নিঃসীম শূন্যে মুক্ত পক্ষে উড়তে উড়তে কোথায় যেন নীড়ের সন্ধান পেয়েছিল, যে নীড়ে তার কোনো দাবি দাওয়া নেই, শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার ভাবে সেই মিথ্যা অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিল মাত্র। তাই আজ ছেড়ে যাওয়ার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসঙ্গত আর ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন থাকার পর কয়েক মাস একরকম কেটে গেল। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎই অফিসে হুকুম হলো আবার ঢাকা যাবার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম, তখন আগেকার মতো ভিড় ছিল না। পদ্মার বুক অনেক শান্ত, স্থির। চরে চরে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বীণাদের ওখানে না গিয়ে এইবার ডাক বাংলোয় উঠলাম। বারবার অনাহুতভাবে ওদের ওখানে উঠতে গেলে ওরাই বা কি মনে করবে। হয়তো এবার আমার সেখানে যাওয়াটা তাদের পছন্দ নাও হতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে সকলের সঙ্গে দেখা করে আসব, সেটাই ভালো হবে। আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাক বাংলোর কম্পাউন্ডের হাসনাহানা ঝোপের মিঠা মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই না ভাবছিলাম। একবার মনে হচ্ছিল এই অপরিচিত ঢাকা শহরটিতে এমন কেউ আমার আপনার জন আছে, যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাক বাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুর্চির শিরাবহুল হাতের ডাল ভাত আর সুরুয়া আহার করছি, তাহলে মনে ভারী দুঃখ পাবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলেই তার সহ্য হয় না। নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্য অলক্ষ্যে কত চেষ্টা তার। আর একবার মনে হচ্ছিল যে এসব চিন্তার সার্থকতা কি? অতিথির প্রতি সৌজন্যতাকে আমি অন্য কিছু মনে করবই বা কেন? সে অধিকার আমায় কি দিয়েছে? দিন 15 ঢাকায় কেটে গেলেও বীণাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না, ইচ্ছে করে। কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারত মাতা ব্যাংকের শেয়ার বিক্রি আর কালো ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব আর একঘেয়ে হয়ে উঠল। তাই একদিন
বিকালের দিকে ওদের বাড়িতেই ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম। ভাবখানা এমন যেন এই পথ দিয়েই কাজের খাতিরে যেতে যেতে একবার হঠাৎ করে দেখে আসা তারা কেমন আছেন, কি করছেন। কিন্তু গেটের মধ্যে ঢুকে চোখে পড়ল বাড়ির ওপরের সব জানালা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধানিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও একটা গেছে কি? একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ উকিলবাবুর সেই পুরনো খানসামা ছকু বাজার থেকে কি একটা কিনে গেট দিয়ে বাড়ি ঢুকে আমাকে দেখি থমকে দাঁড়িয়ে পড়ল। বাবু, আপনি? হ্যাঁ ছকু, কেমন আছো? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তা উকিলবাবু কোথায়? হ্যাঁ, ভালো। আপনি জানেন না, শোনেননি কিছু? কেন বলো তো, কি মানে কি হয়েছে? কি, গত ভাদ্র মাসে উকিলবাবু হঠাৎ মারা যান। ও মাথায় রক্ত উঠে গেছিল। আচ্ছা, এক বড় খারাপ সময় বাবু। তার উপর আবার প্রতিমা দিদিমণি পরীক্ষায় ফেল করলেন। তার মাথা খারাপ হইয়া গেছে। তিনি এখন তার মামার বাসায় আছেন, আর বিনা দিদিমণিকে নিয়ে বড় দিদিমণি তার বাপের বাড়ি চলে গেছেন। এখন এই বাড়িতে আর আমরাই দারোয়ান, রঘু মেশির আর আমি। অন্য চাকর বাকর যা ছিল ছুটি হয়ে গেছে। আসেন বাবু, বসেন, একটু চা। না না, তার প্রয়োজন নেই। আমি আমি আসি। হ্যাঁ, তোমরা ভালো থেকো। একটু ভারী মনেই ডাকবাংলোয় ফিরে এলাম। খুব প্রতিমার কথা মনে পড়তে লাগলো। আমার চোখ ভিজে এলো, মন করুণায় পূর্ণ হয়ে গেল। সেই ট্রান্সলেশন দেখার সুযোগে ছোট ছোট কথাবার্তাগুলো ভীষণ মনে পড়তে লাগলো। কেমন যেন স্মৃতির আড়ালে ডুবে গেলাম কিছুদিন। কাজে মন বসল না। একদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। অগত্যা সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াতে লাগলাম, আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাতে লাগলাম। দিন পাঁচেক পরে সেদিন সকালে স্নান করে বসে আমি খবরের কাগজ পড়ছি। সালাম বাবু। আরে কি মনে করে? এসো এসো এসো। বিনা দিদিমণি পরশু আসছেন। আপনি বাসায় গেছিলেন শুনে আমায় বলিয়ে দিলেন ডাক বাংলোয় গিয়া আপনারে নিয়ে যেতে। আপনি চলেন বাবু। ও তাই বুঝি? অবশ্যই, নিশ্চয়ই যাব।
বিকালে যখন বিনাদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হওয়ার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে। মোড়ে মোড়ে ফেরিওয়ালারা চাই, গরম গরম বাখরখানি চাই বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছেই বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরেই বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করলে, আপনার শরীর ভালো আছে? আচ্ছা আচ্ছা, এসো এসো। ওই একরকম আছি আর কি। তোমরা তোমাদের সব? কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। বিনার চোখ ভিজে এলো। গোটা কয়েক সান্ত্বনাসূচক মামুলি কথা বলে অনেকটা আনাড়ির মতোই আমি বসে রইলাম। কিন্তু এই জন্য বিনাকে আমার খুব পছন্দ। এত অল্প ক্ষণের মধ্যেই সে নিজের দুর্বলতাটুকু সামলে নিয়ে এমন ভাবে আবার স্বাভাবিক হয়ে গেল যে মনে মনে আমি তাকে সাধারণ মেয়েদের চেয়ে অনেক উঁচু স্থান না দিয়ে থাকতে পারলাম না। চোখ মুছে নিয়ে সে বললে, আপনি এসে উঠেছেন কোথায়? ডাক বাংলোয়? আচ্ছা, এইবার তো আমরা এসেছি, জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন না কালকে। এই রে, কাল সকালে ঠিক আছে, আসা যাবে, আসা হবে কোনো সময়। আসলে কি বলতো, মামার সমস্ত মানে কাজকর্ম প্রায় শেষের দিকে, এবার কলকাতা ফেরার সময়, তাই এবারে আর। অন্য কথা তুলে সেটা চাপা দেওয়ার জন্য আমি নানা অনাবশ্যকীয় কথা উঠালাম, যেন প্রধানত সেগুলো জানার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা আমার এর আগেও অনেকবার মুখের মধ্যে এসেছে, কিন্তু কি জানি এতক্ষণের মধ্যে আমি একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারিনি। বিনা বললে, দিদি এখনো সারেনি, বড় মামাবাবু সঙ্গে করে চুনার নিয়ে গেছেন, সেখানেই আছে। কেবল আপন মনে বসে থাকে আর বসে বসে কি ভাবে, এছাড়া আর কোনো খারাপ লক্ষণ নেই। কিন্তু খায় না, দায় না, শুতেও চায় না, কোথাও বেড়াতেও যেতে চায় না, কেবল রাত দিন বসে বসে কি যেন ভেবে চলছে। ওই তার রোগ। পরীক্ষায় পাস না করে বোধহয় তাই এরকম। না না, শুধু পরীক্ষায় পাস না, সে অনেক কথা। আপনাকে বলতে আর কি আছে, আপনি ঘরের লোক। তাহলে দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার একটা সম্বন্ধ ঠিক করলেন। চাঁদ গায়ের উকিল, হাতে পয়সাও আছে, কিন্তু তেজ পক্ষের বর, বয়স 40-এরও ওপরে। দিদি সব শুনেছিল, কিন্তু কিচ্ছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবা ইদানিং কেমন হয়ে গেছিল জানি না। দিদিকে একেবারে সহ্য করতে পারতো না, একদম বিষ নজরে দেখত। দিদি সেই থেকে রাগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুলে মাস্টারির দরখাস্ত করে দিন। চাকরিও পায়, কিন্তু বাবার হাতে সেই চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান, কি কাণ্ড। তারপরেই পরীক্ষায় ফেল হলো, সে আবার আর এক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলেও এই বিয়েটা ঠিক হতো, কিন্তু এই সব গোলমালে দিদি কেমন যেন একটা হয়ে গেল। চিরকাল সে ভারী অভিমানী। দিদির কোনো দোষ ছিল না, সে যে মাস্টারির দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে আর থাকতে না পেরে। আমায় বসতে বলে বিনা হঠাৎ বেশ তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পরে সেই পুরনো দিনের মতো নিজের হাতে চা ও ঝিয়ের হাতে জল খাবারের রেকাবি নিয়ে আমার সামনে এসে হাজির হলো। জলের গ্লাস আর চাটা ঘরের টেবিলে রেখে বলল, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা। তবে কি আপনার ডাক বাংলোর বাবুর্চির মতন হয়েছে?
বিনা আগেকার চেয়েও অনেক সুশ্রী আর মাথায় অনেক বড় হয়ে উঠেছে। তবে ওর ধরনগুলো খুব একটা বদলায়নি, বেশ লাগে ওকে। কিছুক্ষণ গল্প গুজবের পর আমার উঠবার সময় হলো। বিনা বললে, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো? আমি মাকে বলেছি, আপনি না এলে ভারী রাগ করবো কিন্তু বলে দিচ্ছি। কাল রঘু মিশিরকে সকালবেলায় ডাক বাংলোয় পাঠিয়ে দেবক্ষণ। আমি তাকে বুঝিয়ে বললাম, না না বিনা, আসলে এবারের মতো না আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে। বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না। এই তো কলকাতা যাওয়ার সময় হয়ে গেল। বরং এরপর যখন আসবো তখন সোজা এখানে আসবো, ঠিক আছে? বিনা কিন্তু কিছুতেই শুনল না। তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না, তাই অগত্যা রাজি হয়ে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে, তোমার কথাই হবে। কেমন? বিনা খুব খুশি হলো। আমায় বললে, আপনার সেই ঘরটাতেই থাকবেন। সকালে 8টার আগে আমি রঘু মিশিরকে পাঠাবো। সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে এসে খাবেন। ডাক বাংলোয় ফেরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিষ্কার হয়ে গেল। হঠাৎ করেই বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত আর কোনো কার্পণ্য তো ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক জায়গায় আমরা বুঝি না। আর বুঝি না বলেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি আর মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল আর কল্যাণে ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দায় বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না। শুধু রাতের আকাশে তারারা যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি যখন রহস্যময় হয়ে ওঠে, নিশাচর পাখির ডাক যখন দূর থেকে ভেসে আসে, মনের মধ্যের নাম না জানা উল্লাসে সেই সত্যটুকু তখন নিজের কাছে পরিষ্কার হয়ে ওঠে। ডাক বাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। ইনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জের কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তাঁর নামে একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না আর শনাক্ত করার উপায় নেই বলেও টাকা দিচ্ছেন না। তার হাতে পয়সার সংখ্যাও অবশ্য কমে এসেছে। অগত্যা খুব ভোরের ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ রওনা হলাম। যাবার সময় চৌকিদারকে বলে গেলাম যে কেউ এসে খোঁজ করলে বলবে যে জরুরি কাজে আমি নারায়ণগঞ্জ চলে গেছি, আজই ফিরব। কিন্তু মহা হাঙ্গামা। নারায়ণগঞ্জেই আমার 2 দিন লেগে গেল। পোস্টমাস্টার আমাকেও চেনেন না, তাই টাকাও কিছুতে পাওয়া যায় না। 2-1 যাদের সঙ্গে আগে পরিচয় ছিল, তারা টাকা কড়ির হাঙ্গামা শুনে পিছিয়ে পড়লেন। অনেক কষ্ট করেই শেষে কাজ মিটল। ডাক বাংলোয় ফিরে এসে এই অফিসের চিঠি পেলাম। বিশেষ দরকারে এবার আমায় কুমিল্লা যেতে হবে। চিঠি 2 দিন ধরে এসে পড়ে আছে, অর্থাৎ আগেই যাওয়া উচিত ছিল। বিলম্বে কার্যক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাকবাংলো চাপরাশি বললে যে রঘু মিশির 2 দিন এসেই ফিরে গেছে। কি করব? ট্রেনের সময় খুব কম, তাই ফেরার পথেই বিনার সঙ্গে দেখা করব সেটা ঠিক করলাম। কিন্তু কপালে বোধহয় এবার বিনাদের সঙ্গে দেখা হওয়া লেখা ছিল না। এই কাজের ফেরেই কুমিল্লা থেকে তারপর যেতে হলো চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। এরপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিয়ে শেষ হবার পর মা হঠাৎ
অসুখে পড়লেন। মাসখানেক ভুগে চৈত্র মাসের মাঝামাঝি সেরেও উঠলেন, কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে অগত্যা আরো 1 মাস ছুটির দরখাস্ত করতে হলো। কিন্তু ছুটি চাইলে আর কি হবে? ছুটি তো তারা দিলেই না, বরং লিখলে যে তাড়াতাড়ি কাজে যোগ না দিলে অন্য লোক বহন করবে। একটু বিরক্তই হলাম। চাকরিতে ইস্তফা দিয়ে একটা লম্বা পত্র লিখলাম সেবার। জীবনের গতি বড়ই অপূর্ব, বড়ই অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারে না। বিনাকে যখন আমি বলে আসি যে পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন প্রফুল্ল রাখবার জন্য তাকে কি সব বই পড়াবো, এসব ভাবতে ভাবতে এসেছিলাম। তখনও জানতাম না যে বিনার সঙ্গে দেখা তো দূর, আর ঢাকা যাওয়ার পথটাই আমার বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাশ করে আমি আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলাম। ভবঘুরের জীবন ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগলো। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরির কক্ষের মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে সেসব দিনের কথা মনে পড়ে, আর তখন যেন সব স্বপ্নের মতো ঠেকে। এসব স্মৃতিতেই জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জবনে এরাই গায়ক পাখি। ফুল ফলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। হঠাৎ একটা বিপদ এসে হাজির হলো। আমায় বিয়ে করতে হবে। বিয়ের অনুরোধে বাড়িতে প্রায় তিষ্ঠানো দায় হয়ে গেল। আমার জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় একটা বিয়ের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠাইমার অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে একদিন বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে একতলা ছোট বাড়ি। বাড়ির সামনে ছোট্ট একটা কম্পাউন্ড। গেটের ওপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতা গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসার অল্পক্ষণ পরেই মেয়েকে আনা হলো। বড় লজ্জাবতী, মুখ নামিয়ে আসছে। তবে তার মুখের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। হে কি, এ যে বিনা! কিন্তু এ কোন বিনা? 4 বছর আগের সেই চঞ্চলা বালিকা নয়, অনিন্দ সুন্দরী, সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে। ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, তিনি মারা গেছেন। বিনা কিন্তু তখনও চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বাইরে বেরিয়ে এসে আমার বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন। বললেন ওরকম পাত্রী অদৃষ্টে জোটা ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু কাউকে কোনো কথা বললাম না। বাসর সেজে উঠল, বাদ্যি বেজে উঠল। শুভদৃষ্টির সময় কাপড় ঢাকা দেওয়া হলো না। এমনই আমরা দুজন দুজনের দিকে চেয়ে দেখলাম। বিনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেয়ার মতো হয়েছিল। অনেক রাত্রে বাসর ঘরে এসে আমাকে শাসনের সুরে বলল, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝি এইসব কুমতলব ছিল? আমি বুঝি জানি। আমি তো মেয়ে দেখার দিন জানলাম।
আচ্ছা বিনা, আগে জানতে পারলে তুমি বোধহয় এতে রাজি হতে না, না? বিনা রাগে ঘাড় দুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমার দিকে না চেয়েই বলল, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে? আর এলেন না কেন সেবার? কি বলবো বিনা, আমার অফিসের এমন অসুবিধা হয়ে গেল, মানে কাজের পর কাজ। আমি গোটা বাংলাদেশ ঘুরে বেড়ালাম, কিন্তু আর ঢাকায় ফেরা হলো না। আচ্ছা, এখন তো আর রাগ করে আচ্ছা বিনা, প্রতিমাকে দেখলাম না তো। ও ও আসেনি কেন? এবারে বিনা আমার মুখের দিকে চাইল, চুপ করে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বেশ সংযত সুরেই বলল, জানেন না, দিদি নেই, সেবারই মাঘ মাসে মারা যায়। মাথা তার আর ভালো হয়নি। হ্যাঁ, সে কি? আপনার নাম বড় করতো আমার কাছে, কতদিন বলেছে। বিবাহ বাসরের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তে আমি যেন কেমন হয়ে গেলাম। চুপ করে রইলাম। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে রোম্যান্স, প্রেম এসব নভেলই আনা, শুধুমাত্র নভেলেই ঘটে। বাস্তব জীবনে এদের কোনো অস্তিত্ব নেই। তবু বলি, রোম্যান্স আছে, খুবই আছে। আমাদের জীবনটাই যে একটি প্রকাণ্ড রোম্যান্স। সে চোখে দেখে কজন, আর দেখার চোখই বা আছে কজনের। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.